যে প্রিয়মকে মেরে ফেলা হয়েছে। প্রিয়ম যদি ঘুমে থাকে তা তো চিনবার ভয় ভীতি নেই, তাহলে তাকে কেন মেরে ফেলা হলো? পুলিশের বয়ানে এসেছে যে একজন একজন করে যেহেতু এসেছে, ফলে ধরুন যে তারা একজন একজনকে করে মেরে ফেলেছে। তাহলে পুলিশের আরেকটা ব্যর্থতা হচ্ছে যে এই দেশে যে মাদক ছড়িয়ে গেছে সেটা তারা বন্ধ করে নাই। বিদ্যুতের তার তাহলে কেন কেটে দিয়েছে, কারা কেটে দিয়েছে? চর্চার অনুষ্ঠান আন্ডারলাইনে আজ আমাদের অতিথি হিসেবে আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তুহিন ওয়াদুদ। তুহিন ওয়াদুদ, চর্চায় স্বাগত। আমরা রংপুরের একটি ঘটনা নিয়ে আজ সারাদিন পুরো দেশ তোলপাড়। এটা এখন পর্যন্ত নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আসছে, পুলিশ নানা ধরনের কথা বলেছে। আমরা যেটা জানি যে আপনি ঘটনাস্থলে গিয়েছিলেন, আপনি কি দেখলেন আসলে? এখন তো আর ওখানে দেখবার কিছু নেই, তারপরেও কিছু পর্যবেক্ষণের জন্য যে সমস্ত কথাবার্তা হচ্ছে সেগুলো মিলিয়ে সত্য মিথ্যা যাচাই করার কিছু বিষয় আছে। আমি গিয়েছিলাম। আহ দরজায় যথারীতি তো গেট বন্ধই থাকবে, খুব স্বাভাবিক। পুলিশ আছে সেখানে। স্থানীয় অনেক লোক গিজগিজ করছে। সাংবাদিকদের কেউ কেউ লাইভ প্রোগ্রাম করছে। কিছু পুলিশ সেখানে বসে আছেন পুলিশদের সাহায্যে। যেই বাড়ি থেকে বলা হচ্ছে লাফ দিয়ে ওখানে নেমেছে, বলা হচ্ছে আমি সেই বাড়িতে গিয়েছিলাম, সেই বাড়ির ছাদে উঠেছিলাম এবং আমি এইসব দেখে এলাম। জায়গাটা তো আমরা জানি যে আসলে জায়গাটা একটা নগরীর সম্ভ্রান্ত কোনো জায়গা নয়। সম্ভ্রান্ত নয় বলছে এই অর্থে যে ওখানে যারা আছেন তাদের থাকার জায়গা দেখেই মনে হয় যে সাধারণেরা এখানে থাকেন। সাধারণেরা বলতে আসলে নিম্ন আয়ের মানুষজন সেখানে থাকেন বলে আমার কাছে মনে হয়েছে। আর আশেপাশে লোকজনের মধ্যে আহ অনেক জটলা করে করে অনেকে অনেক রকম আলাপ আলোচনা করছে, খুব স্বাভাবিক। বাহির থেকেও কিছু লোকজন আসছে। এই সব কিছুই দেখে এলাম। সেখানে একটা হলো যে যে পাশের বাসা যেটা, এটা নিয়ে বেশ কিছু আলোচনা আছে। আমরা দর্শকদের জন্য একটু মনে করিয়ে দিতে চাই, রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। রংপুর জেলা স্কুলের শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তার মেয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছিলেন যিনি, আগামী চক্রবর্তী, এবং তার 12 বছর বয়সী ছেলে প্রীতম চক্রবর্তী। তো এই 4 জনকে হত্যা করা হয়েছে। এটা নিয়ে হত্যার সময়টা বলা হচ্ছে বৃহস্পতিবার রাতে ঘটেছে, এবং সেখানে যেই ব্যাখ্যাটি পুলিশের তরফ থেকে এসেছে সেটা হলো ইয়াবা সেবনে বাধা দেওয়ার কারণে আসলে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ বলছে। তো এবং সেখানে এই যে পাশের বাসা থেকে লাফ দিয়ে তারা আসলে এই বাসাটিতে এসেছেন। গণপতি চক্রবর্তীর বাড়ি আমরা যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে একটা নির্মাণাধীন ভবন। গণপতি চক্রবর্তী তার পরিবার নিয়ে 2য় তলায় থাকতেন, এবং 3য় তলার ছাদে আসলে তাকে হত্যা করা হয়েছে বলে। এখন এই যে পাশের বাসায় গিয়ে আসলে আপনি কি দেখলেন? সেখান থেকে লাফ দিয়ে আসা বা এই বিষয়টাকে আপনার কেমন মনে হলো, ওই ব্যাখ্যাটাকে কেমন মনে হলো? আহ, মানে আজকে সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তাগণ ছিলেন এবং একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা যেই ব্যাখ্যা দিয়েছেন, সেটা হচ্ছে যে পাশের ভবনের 3 তলা থেকে লাফ দিয়ে সেখানে তাদের ছাদে গেছে, গণপতি স্যারের বাসার ছাদে গেছে। আরো কিছু প্রশ্ন উঠেছে। একটা প্রশ্ন হচ্ছে, আমি আজকে একটা অনলাইন পোর্টালে দেখলাম, সেটা হচ্ছে যে আর দুটো প্রশ্ন হচ্ছে। একটা হলো, আমরা জানতে পারছি সংবাদ সম্মেলনের মাধ্যমেই যে সীমান্ত নামে একজনের বাড়িতে এই দুজন ইয়াবা সেবন করে তারপর এখানে এসেছে। তো সেখানে বলা হচ্ছে যে ইয়াবা সেবন তো করেছে, আবার এখানে এসেছে কেন? আর একটা বলা হচ্ছে যে প্রিয়মকে মেরে ফেলা হয়েছে। প্রিয়ম যদি ঘুমে থাকে তা তো চিনবার ভয় ভীতি নেই, তাহলে তাকে কেন মেরে ফেলা হলো? আর একটা প্রশ্ন তাকে কেন উঠেছে হত্যা করা হলো? যে বিদ্যুতের তার তাহলে কেন কেটে দিয়েছে, কারা কেটে দিয়েছে? এরকম কয়েকটা কথা হচ্ছে। তবে এই কথাগুলোর মধ্যে আপনি যে প্রশ্নটা করেছেন যে এই বাসা থেকে আসলে যাওয়া সম্ভব কিনা, এই বাসা থেকে যাওয়া খুবই সম্ভব, কারণ মধ্যবর্তী যে দূরত্বটা আছে এটা খুব বেশি দূরের নয়। এটা যাওয়াটা খুব ইজি। কিন্তু এইখানে অন্য একটা কথা উঠেছে
সেটা হলো যে এই বাসার ছাদেই তো তারা ইয়াবা সেবন করতে পারতো, মানে এই তিনতলার ফ্লোরে করতে পারতো, তিনতলার এখানকার ছাদেও করতে পারতো। এটা না করে এই তিনতলার ফ্লোর থেকে কেন লাফ দিয়ে দোতলার ছাদে গেল, এই প্রশ্নটা উঠেছে। এই পর্যন্ত আপনি যেটা বলছেন যে যাওয়া যাবে কিনা, যাওয়া যাবে। আমরা আমরা যতটুকু জেনেছি যে পার্শ্ববর্তী সীমান্তর যে বাড়িটি যেখানে ইয়াবা সেবন করেছেন বলে একটা বর্ণনাতে পাচ্ছি যে সেই বাসাতে ইয়াবা সেবন করে এই বাড়ির ছাদে তারা আসে। আরেকটি বর্ণনাতে পাচ্ছি যে ইয়াবা সেবনে বাধা দেওয়ার কারণে গণপতি চক্রবর্তীকে হত্যা করা হয়েছে। তো আপনি যেটা বললেন যে ইয়াবা সেবন তো আসলে আমরা যতটুকু জানি যে পার্শ্ববর্তী এই বাড়িটি অনেকটা পরিত্যক্ত, বরং গণপতি চক্রবর্তীর বাড়িতে মানুষজন ছিলেন, তারা সপরিবারে থাকতেন সেখানে। তো সেক্ষেত্রে পরিত্যক্ত বাড়ি ছেড়ে এই বাড়িতে কেন ইয়াবা সেবনের জন্য এলো, বা ইয়াবা সেবন যদি আগের বাড়িতেই করে থাকে তাহলে এই বাড়িতে ইয়াবা সেবনের বাধাটা আসলে কিভাবে হলো, এটা একটা খুবই গুরুতর প্রশ্ন হিসেবে সামনে আসছে। আরও কিছু এটা নিয়ে এত দ্রুত সমাধানের জায়গা আমরা দেখেছি যে রংপুরের পুলিশ কমিশনার গোলাম আব্দুল মাবুদ যখন এই ব্রিফিংটি করেন, তখন সাংবাদিকদের তরফ থেকে এই প্রশ্ন একটু উত্থাপনের পর তিনি কিছুটা ডিনায়াল মোডে যান যে পুলিশের একটি ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করতে শিখুন, এই ধরনের একটা বক্তব্য আমরা পেয়েছি। তো সেই ক্ষেত্রে একটা প্রশ্ন, আপনি কি এটা কি এখন পর্যন্ত পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে গণপতি চক্রবর্তীকে গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলা হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে অন্য তিনজনকে আসলে কিভাবে হত্যা করা হয়েছে এরকম কোনো বর্ণনা বা হত্যার কারণ সম্পর্কে কিন্তু পুলিশের তরফ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই, আমরা পাইনি অন্তত। আপনি কি এই ধরনের কোনো বর্ণনা জানেন কিনা? না, সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা বলেছেন, হ্যাঁ, মেয়েকে মারতে সময় লেগেছে, মুখের মধ্যে ইয়া করতে গিয়ে চোখ ঠিকরে বেরিয়েছে, এরকম বলেছে, ছেলেকে বালিশ চাপা দিয়েছে, এই কথাগুলো এসেছে। মানে আমি কেন বলছি, ধরুন ওখানে ইয়াবা সেবন করেছে, এখানে সে ইয়াবা সেবনে বাধা দেওয়া, বিষয়টা একটু কিরকম। ধরুন যে এই ঘটনা তো ঘটে গেছে, এটা তো খুবই, রংপুর, আমি আপনাকে একটু বলে রাখি, রংপুর শহর কিন্তু খুবই একটা শান্তির শহর। রংপুর জি। খুবই একটা শান্তির শহর। এই শহরটা দিন দিন যে এরকম একটা জায়গায় প্রবেশ করেছে, এটা রংপুরবাসী খুবই হতবিহ্বল যে এটা কি, রংপুরটাও কি তাহলে এরকম হয়ে গেল। আর যে প্রশ্নটা করছেন যে বাধা দেওয়া কিংবা উঠে আসার ব্যাপারটা, উঠে তো আসাটা খুব কঠিন কিছু নয়। আপনি যেটা বলতে পারেন যে ইয়াবা সেবনের জন্যই তারা উঠেছিল কিনা, এটা হতে একটা প্রশ্ন হতে পারে যে ইয়াবা সেবনের জন্য কি উঠেছিল। ইয়াবা তো তারা সেবন করে এসেছে। আবার ইয়াবা সেবনে বাধা দেওয়া মানে কি, বাধা দেওয়া মানে হচ্ছে আমি ইয়াবাটা সেবন করব, আপনি এটা বাধা দিতে পারবেন না। তো ঘটনা তো এরকম না। কিন্তু পুলিশ কমিশনার যিনি, তিনি কিন্তু এখানে অল্পদিন হলো এসেছেন। তিনি কিন্তু এসে খুব পজিটিভ কথাবার্তা বলেছেন এবং তিনি চেষ্টা করছেন যে এখানে কিছু ভালো কাজ করতে চান। অল্পদিন হলো এসেছেন। তিনি যে প্রশ্নের উত্তরটা একটু কঠিন, সেটা হচ্ছে যে ইয়াবা সেবনের জায়গা তো এই বিল্ডিং এই আছে, যে বিল্ডিং থেকে লাফ দিয়ে ওখানে গেছে। তো এখানে ইয়াবাটা সেবন করা যেত, তাহলে মাঝখানে একটা তো ফাঁকা জায়গা আছে দুই বিল্ডিং এর মাঝখানে, তাহলে এখান থেকে ওখানে কেন যাবে। এটা আমারও মনে হয়েছে যে আমি তো সেখানে গিয়েছিলাম, তিনতলাটা তো ফাঁকা, ওখানে তো কেউ থাকে না, এটাও নির্মাণাধীন ভবন। একটা একটা অংশে মানুষ থাকে বটে, কিন্তু এটাও নির্মাণাধীন ভবন, এটারও আবার ছাদ আছে, তিনতলা, তিনতলার ছাদে বসে করতে পারে, তিনতলার ফ্লোরটা তো ওখানে আর কেউ নেই, নির্মাণাধীন অবস্থা, তাহলে এখানে না করে ওখানে গেছে। এখন ব্যাপারটা হলো ওই জায়গাটা কিন্তু মানে মাদক সেবীদের একটা জায়গা সেটা। আমরা আগে থেকেও জানি যে ওই জায়গায় যারা থাকে তাদের মধ্যে মাদক গ্রহণ করা, মাদক বিক্রি করা, নানান রকম অভিযোগ কিন্তু ওই জায়গাটা সম্পর্কে আছে। ফলে ওই জায়গাটা যে খুব ভালো জায়গা তা নয়। আর ওই জায়গাটায় দুটো পাশাপাশি ভবন হচ্ছে, পাশেই সামনেই মন্দির আছে, আর আশেপাশে যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলোর মানে এটা তো অনুমান করে বলাটা ঠিক নয়, কিন্তু জনশ্রুতি হচ্ছে যে এখানে প্রচুর মাদক বেচা কেনা হয় এবং এখানে মাদক অনেকেই গ্রহণ করে। আচ্ছা,
এই যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাওয়ার যে বিষয়টি, পুলিশ গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখতে পেয়েছে, এটা নিয়ে কি পুলিশ কোনো কথা বলেছে যে এটার ঘটনা কোথায়? তারা কি এটা খুঁজে পেয়েছে যে বিদ্যুৎ সংযোগ কেন বিচ্ছিন্ন ছিল, কবে বিচ্ছিন্ন হয়েছে, এটা কি এটা তারা জানতে এটা পেরেছে? শুনতে পাইনি যে বিদ্যুৎ সংযোগ কেন বিচ্ছিন্ন হয়েছে। পুলিশের দুজন কর্মকর্তা তো তাদের বিস্তারিত সাক্ষাৎকার দেখেছি। আরেকজন কর্মকর্তা ডিবি কর্মকর্তা তিনি বলেছেন যে ওনারা কিভাবে জানতে পেরেছেন। ওনারা জানতে পেরেছেন যে একজন শুভাকাঙ্ক্ষী তাদেরকে ইনফরমেশনটা দিয়েছে যে একজনের গায়ে অনেক ক্ষতচিহ্ন আছে। তো তার ক্ষতচিহ্ন আছে, তার কথাটা বলা, বুঝলাম যে তার গায়ে ক্ষতচিহ্ন আছে, কিন্তু উনি আবার মুগ্ধরও নাম দিয়েছে। অর্থাৎ দুজনের নামই কিন্তু উনি দিয়েছেন। তাহলে একজনের গায়ে না হয় ক্ষত দেখে বলেছেন, আর একজনের গায়ে তো উনি ক্ষত দেখেন নাই। তাহলে তিনি দুজনের নাম দিলেন কি করে? এখানে একটা জিজ্ঞাসা থেকে যায়। আচ্ছা, আমরা এমনিতে একটা তথ্য আমাদের সামনে এসেছে যে আহ, গণপতি চক্রবর্তী যখন হচ্ছে এই বাড়িটি নির্মাণের বাড়ির কাজটি শুরু করেন, তখন কতিপয় লোকের কাছ থেকে তিনি হুমকি পেয়েছিলেন, এরকম একটা বক্তব্য এসেছে তার ভাতিজির জামাতা তার কাছ থেকে। তো এই ধরনের হুমকি, বা আপনি তো সেই স্পটটাতে গিয়েছেন, সেই ঘটনাস্থলে গিয়েছেন, সেখানকার আশপাশে প্রতিবেশী যারা আছেন, স্থানীয় মানুষ যারা আছেন, তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে। এই ধরনের কোনো কিছু কি আপনি শুনেছেন বা জেনেছেন, এই ধরনের কোনো বক্তব্য? হ্যাঁ, আমি আমি তার জামাতার ইন্টারভিউটাই দেখেছি আমি। জি, আহ, জি, তো এখানে হচ্ছে যে দেখুন, রংপুরে যারা বাড়ি করে অধিকাংশ বাড়িতেই লোকজন চাঁদা চায়, টাকা দিতে হয়, নানান বাস্তবতা আছে। এটা হচ্ছে রংপুরের একটা সাধারণ ঘটনা। তো সেই ঘটনার যদি আপনি আলোকে বলেন, তাহলে ওখানেও বাড়ি করতে গেলে পরে কেউ যদি চাঁদা চেয়ে থাকে, তার সঙ্গে এই হত্যাকাণ্ডের সম্পর্ক হবে, এটা কিন্তু এতটা মনে করাটা সমীচীন হয় না। এটি যেটি হতে পারে সেটি হচ্ছে যে, ধরুন, আমরা যা শুনেছি, কিছু প্রশ্ন আছে আমাদের। সেই প্রশ্ন যে খুব মানে এই ঘটনাকে বাতিল করে দেওয়ার মতো প্রশ্ন তা নয়। সেটা হচ্ছে যে বিদ্যুতের তার কেটে দিয়েছে। ধরুন যে বিদ্যুতের তার তারা কেটেছে বা ইয়া হয়েছে। ধরুন এখানে সেবন না করে ওখানে সেবন করেছে, এখন তারা এখানে সেবন না করে ওখানে যেতেই পারে। তো এরকম কিছু প্রশ্ন হয়েছে। আরেকটা যে পুলিশের বয়ানে এসেছে যে একজন একজন করে যেহেতু এসেছে, ফলে ধরুন যে তারা একজন একজনকে করে মেরে ফেলেছে। কিন্তু এই ঘুমন্ত শিশুকে বা বালিশ চাপা দিয়ে যদি মেরে ফেলে থাকে, তাহলে প্রিয়মকে, এই ছোট্ট বাচ্চাটাকে মেরে ফেলার একটা প্রশ্ন থেকে যায়। তো ধরুন যে এগুলা তো তারা তাৎক্ষণিকভাবে শুনে এসে বলেছে, বলবার ক্ষেত্রেও কিছু ইয়া হতে পারে। আহ ধরুন যে যদি এই ঘটনা ঘটেই থাকে যা যা বলেছে, দুটো ব্যাপার। একটা হয়েছে যে আমাদের আসলে আহ পুলিশের উপর তো আসলে আস্থাটা অনেকখানি কম মানুষের। এটা একদিনের হয়নি, অনেক দিনে এটা আস্থাটা কম। ফলে পুলিশ একটা বর্ণনা দিলে মানুষ প্রথমেই একটা প্রশ্ন তুলতে চায়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ধরুন এই ঘটনাটা ঘটে গেছে, এর আগে আমরা নানান ঘটনায় একটা তৈরিকৃত ঘটনা আমরা বিভিন্ন সময় পেয়েছি, ফলে জনমনে এটা একটা প্রশ্ন তৈরি হয়। কিন্তু ধরুন এই ঘটনাটা ঠিক যা পুলিশ বর্ণনা করেছে, যা বলেছে, শুনেছে, জি। ধরুন এটাই ঘটনা। তাহলে এই ঘটনা ঘটছে তাহলে তো ইয়াবাকে কেন্দ্র করে, নেশাসক্তকে কেন্দ্র করে। তো এই শহরে নেশা যেখানে বিক্রি হয় আর যারা বিক্রি করে, নেশা গ্রহীতা এবং বিক্রেতা মোটামুটি সবাই তো পরিচিত। আপনাকে আমি একটা ছোট উদাহরণ বলি। এটা 2-3 বছর আগের কথা। একটা জায়গায় একজন মাদক বিক্রি করে। এই মাদক বিক্রি বন্ধ করার জন্য আমি, ধরুন যে পুলিশের এসপি কে, পুলিশের বিভাগীয় কমিশনারকে, তারপর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে উপর্যুপরি বলতে বলতে তারা একবার একটুখানি পদক্ষেপ নিয়েছিল, পরে আর কোনো পদক্ষেপ নেয় নাই। পরে আমি যখন খোঁজ নিলাম কেন পদক্ষেপ নেয় না, তখন আমি জানতে পেরেছি, এটা আরো 2-3 বছর আগের কথা, তখন আমি জানতে পেরেছি যে ওই যে মাদক ব্যবসা হয়, এই ব্যবসা থেকে সবাই সুবিধাভোগী। যারা এটা বন্ধ করবে তারা সবাই সুবিধাভোগী। শুধু তাই নয়, রাজনৈতিক ভাবেও অনেক লোকজন সেখান থেকে টাকা পয়সা নিয়ে তারাও নানা রকম সুযোগ সুবিধা লাভ করে। অর্থাৎ যদি এই পুলিশের বর্ণনাটাকে ঠিক ধরে নেই, তাহলে পুলিশের আরেকটা ব্যর্থতা হচ্ছে যে এই দেশে যে মাদক ছড়িয়ে গেছে সেটা তারা বন্ধ করে নাই। অর্থাৎ এখন এটা দোষ দেওয়া দেওয়ার ব্যাপার নেই। আমরা মনে করি যে সরকারকেই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে সরকার আসলে মাদক বন্ধ করতে চায় কি চায় না। সরকার যদি মাদক বন্ধ করতে চায়,
আমাদের এই জিরো টলারেন্স, এই আমরা আপোস করব না, এই বন্ধ হবেই, এটার বদলে সত্যি সত্যি বন্ধ করে দিতে হবে। আপনি খোঁজ নিয়ে দেখুন কোথায় মাদক বিক্রি হয়, অসংখ্য মানুষ জানে। তাহলে তো মাদক বিক্রিটা খুব গোপনে হয় না। আমরা আপনি খুবই চমৎকারভাবে একটা পয়েন্টের দিকে গিয়েছেন, আমরা এই পয়েন্টটাতে যেতাম। সেটা হচ্ছে যে পুলিশের, রংপুর পুলিশের পক্ষ থেকে যখন এই হত্যার রহস্য উদ্ঘাটন করে সংবাদ ব্রিফিং করা হলো, এবং সেইখানে একটা বর্ণনা আমরা পেলাম সামনে, যে কিভাবে আসলে কারা হত্যা করেছে সেই বর্ণনাটি সামনে এলো। এবং এটা আসার পরপরই বিশেষত সোশ্যাল মিডিয়াতে, সামাজিক প্ল্যাটফর্মে বা কিছু কিছু জায়গায় হচ্ছে কিছু প্রশ্ন উত্থাপন করে, যে প্রশ্নগুলো আমরাও আলোচনা করলাম আসলে, যে এই প্রশ্নগুলো উত্থাপন করে এক ধরনের সন্দেহ বা এক ধরনের প্রশ্নচিহ্ন এঁকে দেওয়া হলো পুলিশের বর্ণনাটার মধ্যে। এইটার আসলে ওই যে পুলিশের প্রতি মানুষের আস্থার জায়গা নিয়ে যে প্রশ্নটা, যেটা আপনি মাত্রই বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আসলে রংপুরের পুলিশ এবং নাগরিকদের মধ্যকার দূরত্ব কতটুকু, আসলে এই জন আস্থার প্রেক্ষাপটে আসলে আপনি দূরত্বটাকে কোন মাত্রায় দেখবেন? না, দেশের ভিতরে তো আর পুলিশ অঞ্চল ভেদে তারা আলাদা কোনো চারিত্রিক বৈশিষ্ট্যকে ধারণ করে না। সারা বাংলাদেশের পুলিশের তো বৈশিষ্ট্যটা অভিন্ন। ফলে রংপুরকে আলাদা করে দেখার সুযোগ নেই। আর রংপুরের মানুষের সাথে পুলিশের সম্পর্ক আমি খারাপ বলবো না। ওরকম, যেহেতু রংপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, নৃশংসতার জায়গাটা তাদের তুলনামূলক কমই আমরা জেনে এসেছি দীর্ঘদিন ধরে, যদিও এইসব ঘটনা আমাদের মধ্যে প্রশ্ন তৈরি করছে। আর নতুন যিনি পুলিশ কমিশনার এসেছেন, তিনি এসে খুব আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাইছেন। চাইছেন না তা নয়। ধরুন, পরিবর্তিত বাস্তবতায় পুলিশ তো একটু সংশোধনবাদী হতেও চায়। সেই জায়গা থেকে যদি আপনি রংপুরের পুলিশের কথা বলেন এবং রংপুরের পুলিশের সাথে জনগণের সম্পর্কের কথা বলেন, সেই সম্পর্ক ভালো। আর ধরুন যে এই যে এত অল্প সময়ের মধ্যে পুলিশ পুলিশ কর্মকর্তা, রংপুর কমিশনার যিনি মেট্রোপলিটন, তিনি কিন্তু একটা কথা বলেছেন যে আমাদের খারাপ কাজের সমালোচনা করুন, ভালো কাজের প্রশংসা করুন। তো ধরুন, যা দায়িত্ব তাদের, প্রশংসা করি বা না করি, তিনি কিন্তু মানে যে কথাটা বলতে চাইছেন যে আমার উপর আস্থা রাখুন, মানে উনি নিজে এই জিনিসটার মধ্যে বলছেন যে আস্থা রাখুন, অন্তত আমরা চেষ্টা করছি। আর এ কথা ওনার সঙ্গেই আমরাও একমত যে এত দ্রুত তো আসলে খুনিকে চিহ্নিত করা, ধরা, সেটা একটা বড় ব্যাপার। যদি এই ঘটনার বর্ণনা সত্যি হয়ে থাকে, তাহলে আসলে রংপুরের পুলিশকে তো ধন্যবাদই বলা উচিত যে এত রোমহর্ষক একটা ঘটনা, এত ভয়াবহ ঘটনা, যার অপরাধীদের তারা দ্রুতই ধরেছে। আমরা বরং বলতে চাই যে আরো যদি কারোর কাছে কোনো ইনফরমেশন থাকে, কেউ যদি কোনো কিছু জানতে পারে, শুধু দায়িত্ব তো পুলিশের নয়, এই দেশটা আমাদের সবার, সবাই মিলেই আমাদের দায়িত্বটা পালন করতে হবে। যদি আরো কারো কিছু জানা থাকে, অন্য কিছু যদি জানা থাকে, তারাও যেন কোনো না কোনো ভাবে সেই বিষয়গুলোকে সামনে আনারই চেষ্টা করে। আমরা তো অপরাধীর খুনি চাই, নিরপরাধী অপরাধ নিরপরাধ কাউকে অপরাধী সাজিয়ে শাস্তি দেবে, সেটা তো আর আমাদের কাম্য নয়। আমরা অপরাধীদের যথার্থই শাস্তি চাই। এবং যে ঘটনাটা ঘটে গেছে, এই ঘটনা তো আসলে কোনো ভাষা দিয়ে এর কোনো কিছু প্রকাশ করার কোনো উপায় নেই। সারা দেশের মানুষ তো অনেকেই রাতে ঘুমাতে পারেনি, অনেকেই ঘুমাতে পারেনি, এবং এটা তো ক্রমাগত আমাদেরকে আঘাত করছে। আমি তো দেখতে গিয়েছি জায়গাটা, মানে আমার তো ওখানে যাওয়ারই কথা নয়, কারণ আমি তো এই নিয়ে কাজও করি না। কিন্তু আমি জায়গাটা দেখতে গিয়েছি যে এরকম একটা ঘটনা কি হলো এখানে। তো আমার মনে হয় যে সরকারিভাবে আমাদের আসলে, ধরুন এই ঘটনার সঙ্গে ইয়াবা সেবী আছে কি নেই, ইয়াবা শুধু নয়, সব রকম আহ মাদক তো বন্ধ করতেও হবে। এর কি কোনো বিকল্প আসলে আছে? আমাদের লক্ষ লক্ষ তরুণ, লক্ষ লক্ষ যুবক, কত বাড়িতে, ঘরে ঘরে এই যে নানান রকম নেশাসক্ত মানুষ, যাদের পরিবারে একজন নেশাসক্ত মানুষ আছে, তাদের পুরো পরিবারের তো জীবনটাই শেষ। মানে আর নেশাসক্তরা তো ক্রমাগত নেশার প্রতি আরো আগ্রহ বাড়িয়েই চলছে। সেজন্য আমার মনে হয় যে নেশা বন্ধের ক্ষেত্রে কি করা যায়, এটা আসলে ভাবতে হবে। এবং শক্ত হাতে, শক্ত আইনে, শক্ত পদক্ষেপে আমাদের এই আহ, আহ, মানে মাদক দ্রব্য গ্রহণ, বাণিজ্যিকীকরণ কিংবা আমদানি সবই বন্ধ। জি, ধন্যবাদ তুহিন ওয়াদুদ। আমরাও চাই যে ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। বেশ কিছু প্রশ্ন আছে,
সেই প্রশ্নগুলো আলোচনার মধ্যে আপনারা শুনলেন। কিছু প্রশ্ন হচ্ছে যে পার্শ্ববর্তী বাড়িতেই যদি ইয়াবা সেবনের জন্য একটা পরিবেশ থেকে থাকে, তাহলে মাদকাসক্তরা কেন এই বাড়ির ছাদে এলো, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হলো যে গণপতি চক্রবর্তী তাকে হত্যা, তারপরে একে একে বাকিদের হত্যা, কিন্তু শিশু প্রীতম চক্রবর্তী 12 বছরের শিশুটি, সে তো ঘুমেছিল, তাকে কেন হত্যা করা হলো, এই প্রসঙ্গটি চলে আসছে। পাশাপাশি পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে শুরুতেই যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় দেখেছিল, সেটার কারণটা কি, সেটা নিশ্চয়ই পুলিশ তদন্তে বের করে নিয়ে আসবে। আমরা পুলিশের বর্ণনাতে যেটা পেয়েছি সেটা হলো যে হত্যাকাণ্ডের পর হত্যাকারীরা তারা এই জায়গাটাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা জানেন অলরেডি। সেটা হচ্ছে একজন মুগ্ধ দাস আর একজন হচ্ছে সিদ্ধার্থ দাস। তারা সেই জায়গাটিতে তারা রাতে সেখানে গোসল করে, এরপরে সেখানে কিছুটা খাওয়া দাওয়া করে, তাদের কামড় দেওয়া শসা এবং খেজুরের বিচি ইত্যাদি ইত্যাদি পেয়েছে ঘটনাস্থল থেকে, এবং এগুলো ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। ডিএনএ টেস্টের রেজাল্ট আসতে কিছুটা সময় লাগবে, সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব নিশ্চয়ই। তবে ঘটনার ক্ষেত্রে পুলিশের বিবরণ অনুযায়ী যে স্বর্ণের চুড়ি সেই ঘটনাস্থল থেকে পাওয়া যায়, এবং সেটা সূত্র ধরেই আসলে স্বর্ণের কাজ করেন বা স্বর্ণের কারিগর সিদ্ধার্থ দাসের কাছে পৌঁছায়, এবং তার মাধ্যমে আসলে পুরো ঘটনা উদ্ঘাটন করা হয় বলে দাবি করেছে পুলিশ। এ নিয়ে নানা ধরনের আলোচনা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনা নিয়ে যে ব্যাপক আলোচনা চলছে, সেখানে নানা সন্দেহ আছে, নানা ধরনের কিছু আছে। তুহিন ওয়াদুদ খুবই সুস্পষ্টভাবে যেটা বললেন সেটা হলো যে এই যে সংশয় বা সন্দেহ, সেটার উত্তর নিশ্চয়ই তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে। পুলিশ যদি যথাযথভাবে এটা উদ্ঘাটন করে থাকে, তাহলে তারা অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য, কিন্তু তারা বাকি সবগুলো বিষয় নিশ্চয়ই হচ্ছে খেয়াল করবেন। সবগুলো বিষয়ে যে প্রশ্নগুলো উঠছে সেটার মীমাংসা নিশ্চয়ই তারা দিবেন। এবং তিনি একই সঙ্গে বললেন যে এই যে সংশয় বা সন্দেহ, এটা হচ্ছে নাগরিকের সঙ্গে পুলিশ বাহিনীর যে এক ধরনের দূরত্ব বা আস্থাহীনতার যে সংকট, সেই সংকট থেকে আসলে উদ্ভূত। এই সংকটটা আসলে ভাববার বিষয়। রাষ্ট্র নিশ্চয়ই এই জায়গায় ভাববে, পুলিশ বাহিনী নিশ্চয়ই ভাববে। এবং পাশাপাশি মাদকের প্রসঙ্গে বললেন যে মাদক কিন্তু শুধু রংপুরের সংকট নয়, শুধু কোনো একটি অঞ্চলের সংকট নয়, এটা পুরো বাংলাদেশের একটা সংকট। তরুণরা, যুবক বয়সের যারা, তারা হচ্ছে এই মাদকে আসক্ত হয়ে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। নিস্তেজ একটা তারুণ্য আমরা দেখতে পাই তাদের মধ্যে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে মাদকের বিরুদ্ধে সত্যি সত্যি একটা কঠোর অবস্থান নিতে হবে, শুধু বুলি নয়, কাজেও কঠোর হতে হবে। সঙ্গেই থাকুন চর্চায়। আপনি আপনার মতামত জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।